हेलो स्टूडेंट्स, वेलकम टू आवर चैनल बीएस नार्सिंग एकाडेमी। আগের দিন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে কোষের গঠন ও কাজ। এই চ্যাপ্টারটা সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। পার্ট 1টা আগের ভিডিওটা আপলোড করা হয়েছে, তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে তারপর এটা এখন যদি দেখো তাহলে এটা দেখে নাও, এর আগের ভিডিওটাও দেখে নিও, ঠিক আছে? আগের দিন আমরা যেগুলো শেষ করেছিলাম সেটা হচ্ছে গ্রাম স্টেনিং পদ্ধতি। গ্রাম স্টেনিং পদ্ধতির সাহায্যে আমরা কি করে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াকে চিহ্নিত করব। আজকে আমরা তারপর থেকে পড়বো। তাহলে আমরা একটু দেখে নিই যে আমরা কি কি পড়েছিলাম। আমরা পড়েছিলাম গ্রাম স্টেনিং পদ্ধতি কিভাবে করব, এবং গ্রাম স্টেনিং পদ্ধতিতে আমরা কি দেখেছিলাম যে আয়োডিন দিয়ে আমরা স্টেইন করার পর আয়োডিন হচ্ছে মর্ডেন্ট হিসেবে আমরা ব্যবহার করেছিলাম। মর্ডেন্ট কি পুরো পদ্ধতি আমরা আগের দিন দেখেছিলাম। আজকে আমরা তারপর থেকে আলোচনা করছি। আমরা শেষ করেছিলাম হচ্ছে গ্রাম স্টেনিং পদ্ধতিতে আয়োডিন দিয়ে স্টেইন করার পরে আমরা দেখেছিলাম যে কিছু ব্যাকটেরিয়া হচ্ছে তোমার হচ্ছে ক্রিস্টাল ভায়োলেট কালার দেখা যাচ্ছে যখন আমরা মাইক্রোস্কোপে দেখছি, আর কিছু ব্যাকটেরিয়া হচ্ছে তাদেরকে আমরা দেখব বর্ণহীন। এবার এটা কেন হয় তার উত্তর হচ্ছে আমরা আজকের ভিডিওতে দেখব, ঠিক আছে? এখানে দেখো দুটো ব্যাকটেরিয়া রয়েছে, একটা হচ্ছে যে গ্রাম পজিটিভ, একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এবার কি হচ্ছে দুটো স্ট্রাকচারে দেখো এখানে পার্থক্য দেখা যাচ্ছে। প্রথম দুটো স্ট্রাকচারের মধ্যে বা দুটোর গঠনের মধ্যে দেখো যে বাইরের যে লেয়ারটা গ্লাইকোক্যালিক্স এটাই রয়েছে, বা লিপিড পলিস্যাকারাইড, যেহেতু এটা লিপিড দিয়ে তৈরি তাই জন্য আমরা বলা হয় হচ্ছে এটাকে লিপিড পলিস্যাকারাইড। আর এটাতে দেখো সেই গ্লাইকোক্যালিক্স লেয়ারটা হচ্ছে এই বাইরের। এই দুটো ব্যাকটেরিয়ার মধ্যে দুটো যে আকার রয়েছে গঠনটা, দুটোর মধ্যে এই পার্থক্যটাই দেখা যাচ্ছে যে একটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স নেই বা লিপিড পলিস্যাকারাইড একটাই রয়েছে, আর একটা হচ্ছে লিপিড পলিস্যাকারাইড, যেহেতু লিপিড দিয়ে তৈরি তাই জন্য বলা হচ্ছে লিপিড পলিস্যাকারাইড। সেই বাইরের যে গ্লাইকোক্যালিক্স লেয়ারটা সেটা নেই। আর কি দেখা যাচ্ছে আরেকটা পার্থক্য কি, এই যে কোষ প্রাচীর এটাই দেখো একটু মোটা, আর এটাই কোষ প্রাচীর যে লেয়ারটা সেটা একদম পাতলা, ঠিক আছে? এবার এই যে কোষ প্রাচীরটা, এই কোষ প্রাচীরের মধ্যে কি থাকে মিউরিনের পরিমাণ এখানে বেশি আছে সেই জন্য দেখো এটা যথেষ্ট মোটা, আর এখানে হচ্ছে মিউরিন কন্টেন্টের পরিমাণ কম সেই জন্য এটা পাতলা, ঠিক আছে? এবার কি হয় দেখা যায় যে যখন আমরা হচ্ছে যে অ্যালকোহল দিয়ে ওয়াশ করব, আয়োডিন দেওয়ার পর যখন আমরা অ্যালকোহল দিয়ে ওয়াশ করব তখন হচ্ছে এই যে বাইরের যে লেয়ারটা, এই যে বাইরের লেয়ারটা লিপিড পলিস্যাকারাইড, এই লেয়ারটা কি হয় অ্যালকোহলে দ্রবীভূত হয়ে যায়। এর ফলে কি হয় এই বাইরের লেয়ারটা যদি সরে যায়, মনে করো যে মুছে দিচ্ছে বাইরের লেয়ারটা নেই, তখন কি হবে শুধু এইটা হয়ে গেছে, ঠিক আছে? আর এইখানে যে স্টেইনটা আমরা দিয়েছিলাম ক্রিস্টাল ভায়োলেট সেটাও অ্যালকোহলের সাথে সাথে মুছে গেছে, তার ফলে কি আমরা বর্ণহীন দেখতে পাচ্ছি। কিন্তু এই ব্যাকটেরিয়াটার ক্ষেত্রে বাইরের যেহেতু লেয়ারটা নেই, এই লিপিড পলিস্যাকারাইড যেহেতু নেই, তাই লিপিড পলিস্যাকারাইড দ্রবীভূত হওয়ার অ্যালকোহলের কোনো প্রশ্নই আসছে না। তার ফলে কি হয়েছে যে ক্রিস্টাল ভায়োলেট যে স্টেইনটা এখানে ছিল এই যে কোষ প্রাচীরে, সেই স্টেইনটাই এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে কি হচ্ছে এই লিপিড পলিস্যাকারাইড লেয়ারটা হচ্ছে অ্যালকোহলে যেহেতু ওয়াশ হয়ে গেছে, আর এখানেই তো ক্রিস্টাল ভায়োলেট যখন আমরা কালারটা দিয়েছিলাম তখন হচ্ছে রঞ্জকটা কি এখানে হয়েছিল, তার মানে এটাও ধুয়ে গেছে, তাই জন্য ব্যাকটেরিয়াকে আমরা বর্ণহীন দেখছি। কিন্তু এখানে আমরা যখন দেখেছিলাম ক্রিস্টাল, এখানে যেহেতু লিপিড পলিস্যাকারাইড নেই তাই ক্রিস্টাল ভায়োলেটটা এখানে মানে ওখানে ওয়াশ হয়ে যাওয়ার কোনো প্রশ্ন আসছে না, তাই জন্য এটাকে এই ক্রিস্টাল ভায়োলেট কালারই আমরা দেখতে পেয়েছিলাম, ঠিক আছে? এরপরে আমরা কি করেছিলাম যে আমরা এটাকে স্যাফরান, এটা ধুয়ে যাওয়ার পর আমরা কি করব স্যাফরানিন নেব রঞ্জক হিসাবে। তাহলে স্যাফরানিনটা এই লেয়ারে আসবে, এই যে কোষ প্রাচীর এই লেয়ারে হচ্ছে স্যাফরানিন আসবে, যার ফলে আমরা ব্যাকটেরিয়াকে পিঙ্ক রঙের বা হচ্ছে যে গোলাপি বর্ণের দেখতে পাবো, ঠিক আছে? তাহলে এটা কি হবে, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে লিপিড পলিস্যাকারাইড রয়েছে, এটা অ্যালকোহলে ধুয়ে যাচ্ছে, তার ফলে হচ্ছে যে আমাদের যে স্টেইনটা ছিল ক্রিস্টাল ভায়োলেট সেটাও ধুয়ে যাচ্ছে, তাই জন্য আমরা এই লেয়ারটা থেকে দেখতে পাচ্ছি যেটা বর্ণহীন। আর এটা কি ব্যাকটেরিয়া, এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে কোষ প্রাচীর, এখানে যেহেতু লিপিড পলিস্যাকারাইড নেই এর বাইরে, তার জন্য এটা অ্যালকোহলে দ্রবীভূত হচ্ছে না ক্রিস্টাল ভায়োলেট, তাই জন্য ওয়াশ হয়ে যাওয়ার কোনো প্রশ্নও আসছে না। এখানে যে ক্রিস্টাল ভায়োলেট রংটা ছিল সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এখানে আমাদের পার্থক্য কি দেখতে পাচ্ছি,
এখানে হচ্ছে মিউরিনের পরিমাণ, এখানে আমরা কি দেখবো, মিউরিনের পরিমাণ অনেকটা বেশি। এই যে বাইরে যে রেড কালারের যে লেয়ারটা আমি দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে মিউরিনের পরিমাণ অনেক বেশি, মিউরিনের পরিমাণ হচ্ছে অনেক বেশি। তাহলে ওপাশে এখানে কতটা থাকে মিউরিনের পরিমাণ, এখানে হচ্ছে 70 থেকে 80% থাকে মিউরিনের পরিমাণ। কিন্তু এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি মিউরিনের পরিমাণ হচ্ছে অনেকটা কম। কতটা থাকে, এখানে হচ্ছে মিউরিনের পরিমাণ, এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মিউরিনের পরিমাণ কম, মিউরিনের পরিমাণ কম থাকে। কত থাকে, 10 থেকে 30%। এটা হচ্ছে যে মিউরিনের পরিমাণ থাকে হচ্ছে 10 থেকে 30%। আর কি আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে এই যে বাইরের যে লেয়ারটা, এটা আমরা কি দেখছি, লাইপোপলিস্যাকারাইড, লাইপোপলিস্যাকারাইড, লাইপোপলিস্যাকারাইড কি এখানে হচ্ছে রয়েছে, ঠিক আছে। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সরি এখানে হচ্ছে লাইপোপলিস্যাকারাইড হচ্ছে এখানে নেই। আর এখানে আমরা কি দেখব, যে লাইপোপলিস্যাকারাইড, লাইপোপলিস্যাকারাইড এখানে হচ্ছে যে রয়েছে, ঠিক আছে। এখানে আমরা এখানে গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কিছু পার্থক্য দেখে নিচ্ছি। তোমাদের পরীক্ষায় কোশ্চেন আসে যে এই বৈশিষ্ট্যগুলো দিয়ে দেবে, তারপর তোমাদেরকে হচ্ছে এখান থেকে কোশ্চেন আসবে যে এটা নিম্নলিখিত কোন কিসের বৈশিষ্ট্য বলে হচ্ছে গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে উদাহরণগুলো সেগুলো দিয়ে দেবে, যে ক্লস্ট্রিডিয়াম টিটেনি বা ডিপ্লোকক্কাস নিউমোনি কোনটা, বা বোথ এ অ্যান্ড বি কোনটিই নয়, এরকম টাইপের এমসিকিউ আসে। তাহলে আমরা দেখে নিচ্ছি পার্থক্যতে কি আছে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কি, গ্রাম স্টেনিং পদ্ধতিতে ক্রিস্টাল ভায়োলেট রং ধরে থাকে। আমরা দেখেছি যে এটা ধরে রাখে ক্রিস্টাল ভায়োলেট রং। আর এটা কি হয়, যে এই লেয়ারটাতে কি বললাম, যে লিপিড পলিস্যাকারাইড লেয়ারটা হচ্ছে এক হলে ওয়াশ হয়ে যায়, এর ফলে হচ্ছে কি হয়, যে ক্রিস্টাল ভায়োলেট রংটা এটাতে থাকে সেটাও ওয়াশ হয়ে যায়। তার জন্য কি এটা ওয়াশ হয়ে গেলে কি আমরা এটা বাকিটা বর্ণহীন দেখতে পাবো। তাই জন্য গ্রাম স্টেনিং পদ্ধতিতে ক্রিস্টাল ভায়োলেট রং ধরে থাকে, আর গ্রাম স্টেনিং এর সময় ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখতে পারে না। তারপরে কি আছে, তারপরে আমরা বললাম যে পার্পল ভায়োলেট রঙে রঞ্জিত হয়। আর এখানে কি বললাম, যে তারপরে যেহেতু বর্ণহীন হয় তাই জন্য ওটাকে দেখার জন্য আমরা একটা রঞ্জক ইউজ করব, সেটা হচ্ছে কি স্যাফরানিন। স্যাফরানিন হচ্ছে গোলাপি বর্ণের, সেই জন্য যে স্যাফরানিনে রঞ্জিত হয় গোলাপি বর্ণের দেখায়। তারপরে আমরা কি কোষপ্রাচীর পুরু হয়, এই যে আগে বললাম যে কোষপ্রাচীর পুরু হয় বেশি মিউরিন সমন্বিত, আর এটা কোষপ্রাচীর হচ্ছে তুলনামূলক পাতলা আর অপেক্ষাকৃত কম মিউরিন সমন্বিত। এই যে একদম পাতলা, যে রেড লেয়ারটা, রেড লেয়ারটা কতটা বেশি। এরপরে কি বলেছে, কোষের সাইটোপ্লাজমের পিএইচ হচ্ছে বেশি আম্লিক। এটা দেখা গেছে দুটোই আম্লিক, কিন্তু এটা হচ্ছে বেশি আম্লিক। আমরা কি জানি যে 1 থেকে 14 হচ্ছে পিএইচ স্কেল যেটা থাকে, সেটা হচ্ছে 1 থেকে 7 হলে আম্লিক, আর 7 হচ্ছে নিউট্রাল, আর 7 থেকে 14 হচ্ছে ক্ষারীয়। দুটোই তাহলে আম্লিক, দুটোই 7-এর মধ্যে রয়েছে। কিন্তু এটা যেহেতু 2 থেকে 3, তাই এটা হচ্ছে পিএইচটা বেশি আম্লিক, আর এটা হচ্ছে তুলনামূলক সাইটোপ্লাজম কম আম্লিক। পিএইচ হচ্ছে কি 4 থেকে 5। আর আমরা দেখেছি যে পিলি বা ফিমলি থাকে, ব্যাকটেরিয়ার সাইডে লেগে থাকে পিলি বা ফিমলি। আমরা এর পরে আরো ডিটেলসে পড়ছি ওটা। এটাতে কি দেখবো, এই গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে পিলি বা ফিমলি থাকে, আর এটা হচ্ছে পিলি বা ফিমলি সাধারণত দেখা যায় যে থাকে না। এটাই কি দেখা যায়, যে মেসোজোম গঠিত হয়। আমরা পড়েছিলাম যে ভাঁজ হয়ে গিয়ে কোষ, এখানে হচ্ছে যে মেসোজোম তৈরি হয়েছে। আর এখানে কি দেখবো, যে কোষ পর্দা ভাঁজ হয়ে গিয়ে মেসোজোম তৈরি হয়েছে, আমরা ছবি আগের ছবিতে দেখেছি। আর এখানে কি দেখবো, যে মেসোজোম গঠিত হচ্ছে না, বা হলেও সেটা অস্পষ্ট। ঠিক আছে, দেখে নাও এটা। এরপরে আমরা পড়বো গ্রাম পজিটিভ আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কিছু এক্সাম্পল। কোন কোন ব্যাকটেরিয়া যেগুলো ইম্পর্টেন্ট, অতগুলো তো মনে রাখতে হবে, কয়েকটা তোমাদের মনে রাখতে হবে উদাহরণ হিসাবে। একটা হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি, ডিপ্লোকক্কাস নিউমোনি। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে এক্সাম্পল। আরেকটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম
আন্ডারলাইন করবে, সায়েন্টিফিক নেম দিচ্ছে। একটা হচ্ছে ডিপ্লোকক্কাস নিউমোনি আর একটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম টিটানি। অন্যটা কি রয়েছে? ইকোলাই বা এস্টেরিচিয়া কোলাই আমরা জানি, আর একটা হচ্ছে ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি স্মল টি, ঠিক আছে, এটা হচ্ছে ইকোলাই আর একটা হচ্ছে ভিব্রিও কলেরি, ঠিক আছে। আমরা আগের দিন ব্যাকটেরিয়াল প্রোক্যারিওটিক কোষ কিরকম দেখতে হয় সেটা দেখেছিলাম, একটা প্রোক্যারিওটিক সেল কিরকম দেখতে তার একটা আইডিয়া আমরা পেয়েছিলাম। এখানে আমরা দেখে নিই আগের দিন যেটা হয়েছিল সেটা হচ্ছে আমরা যেটা সেল এনভেলপ সেটা হচ্ছে তিনটে জিনিস দিয়ে তৈরি। আমরা কি কি বলেছিলাম? একটা হচ্ছে বাইরের লেয়ারটা যেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স, বাইরের লেয়ারটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। দ্বিতীয় লেয়ারটা যেটা ছিল সেটা হচ্ছে কি কোষ পর্দা, সরি কোষ প্রাচীর বা সেল ওয়াল। এই যে দ্বিতীয় যে লেয়ারটা সেটা হচ্ছে কোষ প্রাচীর বা কি বলবো সেল ওয়াল। আর তৃতীয় যে লেয়ারটা এটা হচ্ছে প্লাজমা পর্দা। এই তিনটে নিয়ে তৈরি হচ্ছে কি সেল এনভেলপ। এর আমরা দুটো পড়েছিলাম, সেল এনভেলপের দুটো পার্ট, একটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স সম্পর্কে আমরা পড়েছিলাম আর কোষ প্রাচীর সম্পর্কে আমরা পড়েছিলাম। আজকে যেটা বলবো সেটা হচ্ছে প্লাজমা পর্দা বা কোষ পর্দা। এটা সম্পর্কে আমরা দেখে নিই। এটা কি কোষ প্রাচীরের ঠিক নিচে অবস্থিত। এই যে কোষ প্রাচীর সেল ওয়াল তার ঠিক নিচে অবস্থিত হচ্ছে কি এই যে প্লাজমা পর্দাটা। তারপরে কি ইউক্যারিওটিক কোষের ন্যায় গঠন। আমরা যখন পড়বো, এটা তো প্রোক্যারিওটিক সেল করছি, এরপর আমরা কি বলবো ইউক্যারিওটিক কোষ পড়বো। ইউক্যারিওটিক কোষেও আমরা দেখবো যে সেম টু সেম এই প্লাজমা পর্দা রয়েছে বা কোষ পর্দা উপস্থিত, একই রকম গঠন, যেটা ইউক্যারিওটিক কোষের যেরকম প্রোক্যারিওটিক কোষেও সেরকম গঠন দেখতে পাওয়া যায়। আর কি দেখবো, এই কোষ পর্দায় যে প্লাজমা পর্দা ভাঁজ হয়ে কি তৈরি করেছে, মেসোজোম তৈরি করেছে। এই যে এটা হচ্ছে মেসোজোম। এই যে আমরা কি দেখবো, এই যে কোষ পর্দা বা প্লাজমা পর্দা ভাঁজ হয়ে মেসোজোম তৈরি করেছে। এটা আমরা কি দেখবো, এটা হচ্ছে শ্বসনে সাহায্য করে, প্রোক্যারিওটিক কোষে শ্বসনে সাহায্য করে। আচ্ছা, আমাদের ইউক্যারিওটিক কোষের শ্বসনে কে সাহায্য করে? মাইটোকন্ড্রিয়া, ঠিক আছে। এবার এই কোষে তো মাইটোকন্ড্রিয়া দেখতে পাওয়া যায় না, আমরা একটাই রেখেছি যে কোষাঙ্গগুলি দেখতে পাওয়া যায় যেটা হচ্ছে রাইবোসোম, ঠিক আছে। তাহলে এখানে শ্বসনে কে সাহায্য করে? এখানে সেই কাজটি তোমাদের পরীক্ষায় কিরকম প্রশ্ন আসবে যে ইউক্যারিওটিক কোষে মাইটোকন্ড্রিয়ার ন্যায় গঠন বিশিষ্ট প্রোক্যারিওটিক কোষে যে গঠন দেখতে পাওয়া যায় সেটার নাম বলে চারটে অপশন আসবে। এটা হচ্ছে মেসোজোম। একটা হচ্ছে যে শ্বসনে সাহায্য করে, আরেকটা কি করে এনজাইম বা উৎসেচক হচ্ছে তৈরি করে বা উৎসেচক ক্ষরণ করে, উৎসেচক ক্ষরণে সাহায্য করছে, ঠিক আছে। এটা হচ্ছে শ্বসনে সাহায্য করে, উৎসেচক গঠনে সাহায্য করে। আর কি করছে? আর হচ্ছে এই যে এটার কিছু অংশ, এটার মধ্যে যে এনজাইমগুলো করিতে হয় বা উৎসেচক করিতে হয় সেটা হচ্ছে এই সেল ওয়াল কোষ প্রাচীর গঠনেও কিছুটা হেল্প করছে। তাহলে কি কোষ প্রাচীর গঠনে সাহায্য করে। তাহলে কি করে কোষ প্রাচীর গঠনে সাহায্য করছে, ঠিক আছে। আর কি কাজ আছে? এটা হচ্ছে এই যে সারফেস এরিয়া বা পৃষ্ঠতল, এটা হচ্ছে বাড়াতে সাহায্য করে, পৃষ্ঠতল বাড়াতে সাহায্য করে। এই ব্যাপারটা কি, বা সারফেস এরিয়া যেটা, এই ব্যাপারটা কি, কোন জায়গা যদি এরকম থাকে তার সারফেস এরিয়া মানে কি এখানে যে এরিয়াটা রয়েছে, যে অংশটা রয়েছে সেই পরিমাণটা, আর এইটা যদি এভাবে ভাঁজ হয়ে যায় তাহলে দেখো এই যে এতটা অংশই যে পাচ্ছি আমরা, আর এখানে এটুকু পাচ্ছি, তাহলে কি এটাতে হচ্ছে পৃষ্ঠতলটা সারফেস এরিয়ার ক্ষেত্রে বেশি। যখন সারফেস এরিয়া বেশি হয় সেই ক্ষেত্রে হচ্ছে এনজাইম হচ্ছে বেশি কাজ করে, ঠিক আছে। তাহলে এটা কি, এই যখন এভাবে ভাঁজ হয়ে যাচ্ছে তখন হচ্ছে পৃষ্ঠতলটা বেড়ে যাচ্ছে, তাহলে কি পৃষ্ঠতল বাড়াতে সাহায্য করছে, এর ফলে কি হয় উৎসেচক সেখানে বেশি পরিমাণে কাজ করে, ঠিক আছে। দেখে নাও এটা।
আমরা এতক্ষণ প্রোক্যারিওটিক কোষের কি পড়লাম, সেল এনভেলপ, যে তিনটে অংশ দিয়ে তৈরি, গ্লাইকোক্যালিক্স, কোষ প্রাচীর আর প্লাজমা পর্দা, এই সেল এনভেলপ সম্পর্কে পড়লাম। এবার আমরা কি পড়বো, প্রোক্যারিওটিক কোষের যে বাকি অংশগুলো, আরো যে অংশগুলো দেখতে পাওয়া যায় সেগুলো সম্পর্কে জানবো। দেখে নিয়ে এবার কি আছে, এটা হচ্ছে প্লাজমিড, এই যে প্লাজমিড, এটা হচ্ছে প্লাজমিড। প্লাজমিড কোথায় থাকছে, ব্যাকটেরিয়ার কোষে নিউক্লিয়েট বা জেনোফোর ছাড়াও এক ধরনের ক্ষুদ্র দ্বিতন্ত্রী ডিএনএ দেখতে পাওয়া যায়। এই যে ক্ষুদ্র দ্বিতন্ত্রী ডিএনএ, প্রশ্ন এখান থেকে আসে। এরকম ব্যাকটেরিয়ার কোষে, প্রোক্যারিওটিক কোষে এক ধরনের ডিএনএ দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে জেনোফোর। আগের দিন আমি বলেছিলাম এটা হচ্ছে জেনোফোর। কেন, এটা হচ্ছে নগ্ন ডিএনএ, আর এখানে হচ্ছে কি হিস্টোন প্রোটিন থাকে না, আমি বলেছিলাম আগের দিন, আমরা আবার জানবো। পরীক্ষায় কিরকম আসে, যে ব্যাকটেরিয়ার কোষে জেনোফোর ছাড়াও ক্ষুদ্র দ্বিতন্ত্রী, প্রোক্যারিওটিক কোষে জেনোফোর ছাড়াও ক্ষুদ্র দ্বিতন্ত্রী ডিএনএ দেখতে পাওয়া যায়। এর নাম বলে এরকম প্লাজমিড, ক্রোমাটোফোর, প্লাজমা পর্দা, এরকম আরো অনেক কিছু দিয়ে দিল, বা রাইবোসোম, অর্গাস্টিক বডি, এগুলো দিয়ে দিল। তখন আমাদের উত্তর কি হবে, প্লাজমিড। ঠিক আছে, আর কি, এরা কিছু কিছু ফেনোটাইপিক বৈশিষ্ট্য দেখায়। ঠিক আছে, এরপরে কি রয়েছে, ক্রোমাটোফোর। ক্রোমাটোফোরটা কি, ক্রোমাটোফোর হচ্ছে কিছু কিছু ব্যাকটেরিয়ার দেহে রঞ্জক পদার্থ থাকে, সেটা হচ্ছে বেসিক্যালি সঞ্চিত হয়। এই আমরা কি দেখবো, কিছু কিছু ব্যাকটেরিয়ার দেহে রঞ্জক পদার্থ থাকে, রঞ্জক পদার্থগুলোর নাম কি, এবার আমি লিখছি। একটা হচ্ছে ব্যাকটেরিও ক্লোরোফিল, আরেকটা হচ্ছে ব্যাকটেরিও ভিরিডিন। এই রঞ্জক পদার্থগুলোর নাম এখানে পাশে আমি লিখে দিচ্ছি। একটা হচ্ছে ব্যাকটেরিও ক্লোরোফিল, আর একটা কি ব্যাকটেরিও ভিরিডিন। এই রঞ্জক পদার্থগুলো যেটার মধ্যে থাকে সেটাকে বলা হচ্ছে ভেসিকেল, আর সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার ভেসিকলকে আমরা কি বলবো, ক্রোমাটোফোর। ঠিক আছে, পরীক্ষায় এভাবে কোশ্চেন আসে যে সালোক সংশ্লেষকারী ব্যাকটেরিয়ার ভেসিকলকে কি বলে, সেটা হচ্ছে ক্রোমাটোফোর। ঠিক আছে, দেখে নাও এটা। এরপরে আমরা কি দেখবো, বাকি অংশগুলো। একটা হচ্ছে ইনক্লুশন বডি, এটা কোনটা, ইনক্লুশন বডি, এটা হচ্ছে ইনক্লুশন বডি। তোমরা আমার সাথে সাথে নোট করতে থাকো, তাহলে কি একবারে পড়াটা হয়ে যাবে। তোমাদেরকে বারবার একবার যদি এটা দেখে নাও, বুঝে নাও, একবার নোটটা যদি করে নাও, তাহলে শুধু নোটটা একবার উল্টালেই তোমাদের পড়াটা রেডি হয়ে যাবে। ঠিক আছে, একবারে খাতা পেন নিয়ে বসো এবং নোট করতে যাও। আমরা কি দেখছি, ইনক্লুশন বডি। প্রোক্যারিওটিক কোষে কিছু সঞ্চিত পদার্থ জমা হয়ে তৈরি হয় হচ্ছে ইনক্লুশন বডি। আর এই ইনক্লুশন বডি কিরকম হয়, এটা হচ্ছে পর্দাবিহীন। এবার এগুলো হচ্ছে কি কি হয়, এই সঞ্চিত পদার্থ জমা হয়ে যে ইনক্লুশন বডি তৈরি হয়, যে যে পদার্থগুলো জমা হচ্ছে তার উপর ভিত্তি করে হচ্ছে নাম দেওয়া হচ্ছে যে কি কি ধরনের হয়। ঠিক আছে, একটা হচ্ছে তোমাদের ফসফেট গ্র্যানিউলস, এটা হচ্ছে ফসফেট গ্র্যানিউলস, একটা হচ্ছে ফসফেট গ্র্যানিউলস। ঠিক আছে, যদি ফসফেট যখন জমা হচ্ছে সেটা হচ্ছে ফসফেট গ্র্যানিউলস। আর একটা কি, একটা হচ্ছে সায়ানোফাইসিয়ান গ্র্যানিউলস। ঠিক আছে, সায়ানোফাইসিয়ান গ্র্যানিউলস। আর কি হচ্ছে গ্লাইকোজেন গ্র্যানিউলস। গ্লাইকোজেন যখন জমা হচ্ছে সেটা হচ্ছে গ্লাইকোজেন গ্র্যানিউলস। ঠিক আছে, আর কি দেখা যাচ্ছে এখানে হচ্ছে এই যে এই ইনক্লুশন বডি, এগুলো আমরা কি বললাম, যে এটা সঞ্চিত পদার্থ জমা হয়ে তৈরি হয়। আর কি বললাম, যে এটা হচ্ছে পর্দাবিহীন। আর এই সঞ্চিত পদার্থগুলো যা যা তার উপর ভিত্তি করে হচ্ছে এখানে নাম রয়েছে। একটা ফসফেট গ্র্যানিউল, একটা হচ্ছে সায়ানোফাইসিয়ান গ্র্যানিউল, আর একটা হচ্ছে গ্লাইকোজেন গ্র্যানিউল, আর একটা আমরা কি দেখতে পাবো, এটা হচ্ছে গ্যাস গ্র্যানিউল, গ্যাস গ্র্যানিউলস। ঠিক আছে, এবার এই গ্যাস গ্র্যানিউলগুলো কি, এগুলো হচ্ছে যেসব জলজ প্রাণী যারা হচ্ছে জলে থাকছে তাদের যে দেহ, যখন আমরা দেখবে যে তাদের দেহে হচ্ছে গ্যাস গ্র্যানিউলস দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার জলে থাকার জন্য আমাদের দেহ আর যারা জলে রয়েছে, যারা জলজ প্রাণী, তাদের দেহের মধ্যে একটা পার্থক্য রয়েছে। এবার এই গ্যাস গ্র্যানিউলস এটাকে বলা হচ্ছে সিউডো ভ্যাকুইউলস বা ছদ্ম ভ্যাকুইউল।
এটা হচ্ছে ছদ্ম ভ্যাকুওল। ভ্যাকুওল আমরা কোথায় দেখতে পাই? ভ্যাকুওল যখন আমরা ইউক্যারিওটিক অর্গানিজম পড়ব তার মধ্যে দেখবো আমরা ভ্যাকুওল দেখা যাচ্ছে, কিন্তু এই গ্যাস গ্র্যানিউল এটা হচ্ছে আমরা কোথায় দেখতে পাচ্ছি? এটা হচ্ছে আমরা প্রোক্যারিওটিকের মধ্যে দেখতে পাচ্ছি। এবার এটাকে ছদ্ম ভ্যাকুওল বা সিউডো ভ্যাকুওল কেন বলছে, বা সিউডো ভ্যাকুওল কেন বলছি? কারণ হচ্ছে ভ্যাকুওল সবসময় যখন একটা ভ্যাকুওল হয় ফাঁকা, যেরকম ভ্যাকুওল, সেখানে হচ্ছে যে পর্দা থাকে, ঠিক আছে, কিন্তু এই যে গ্যাস গ্র্যানিউলস এখানে কোনো পর্দা দেখতে পাওয়া যায় না, সেই জন্য এটাকে বলা হয় হচ্ছে সিউডো ভ্যাকুওল। এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা হচ্ছে জলজ প্রাণী বা অ্যাকোয়াটিক অর্গানিজম যারা, তাদের মধ্যে মানে জলে বসবাসকারী প্রোক্যারিওটিক অর্গানিজম যারা, তাদের মধ্যে হচ্ছে আমরা এই গ্যাস গ্র্যানিউলস দেখতে পাই, ঠিক আছে। এরপরে কি হচ্ছে? এরপরে একটা অংশ দেখবো, সেটা হচ্ছে যে রাইবোসোম। এটা দেখলাম ইনক্লুশন বডি, এটা দেখছি রাইবোসোম। কি দেখছি? কোষের রাইবোসোমকে কি বলা হয়? কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। কোষের প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি মানে কি? তাহলে হচ্ছে প্রোটিন সংশ্লেষ করবে, সেই জন্যই তো প্রোটিন ফ্যাক্টরি বলা হচ্ছে। প্রোটিন সংশ্লেষে সাহায্য করবে। এটা হচ্ছে ক্ষুদ্রতম কোষ অঙ্গাণু। এটা কিরকম দেখতে হয়? আচ্ছা, এটা পরে আসছি, আগে এটা দেখে নাও। আরএনএ, এটা কি দিয়ে তৈরি হয়? রাইবোসোম আরএনএ আর প্রোটিন দিয়ে তৈরি হয়। আমরা জানি আরএনএ কত প্রকারের হয়? 3 প্রকারের হয়, আরআরএনএ, টিআরএনএ আর এমআরএনএ। এটা হচ্ছে রাইবোসোম আরআরএনএ দিয়ে আর প্রোটিন নির্মিত। আর এটা কি হয়? প্লাজমা পর্দার সাথে অ্যাটাচ থাকে। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে প্লাজমা পর্দার সাথে অ্যাটাচ থাকে, ঠিক আছে। রাইবোসোম এইরকম, এটা হচ্ছে রাইবোসোম। আমরা কি দেখতে পাবো? যে দেখো রাইবোসোমটা প্লাজমা পর্দা, এই যে প্লাজমা পর্দার সাথে যুক্ত হয়ে রয়েছে। এটা কিরকম হয়? এটা মনে করো যে প্লাজমা পর্দা, এই যে এটা যদি হয় প্লাজমা মেমব্রেন, এটা যদি প্লাজমা মেমব্রেন হয়, এর মধ্যে থাকে হচ্ছে এরকম রাইবোসোম, এরকম অ্যাটাচ থাকে, ঠিক আছে। এটা হচ্ছে রাইবোসোম। এটা কিরকম দেখতে হয়? এটা হচ্ছে 70S হয়, ঠিক আছে। এর আবার ভাগ আছে। 70Sটাকে যদি আমরা করি, সেটা দেখা যাচ্ছে না, যদি এরকম হয়, এটা হচ্ছে কিরকম হয়? এই রাইবোসোম, এটা হচ্ছে 70S হয়। এই 70Sটাকে আবার ভাগ করা যায় 50S আর হচ্ছে 30S। এবার তোমরা অনেকে বলো এটা যে এটা তো 50S আর 30S, তাহলে তো মিলে তো 80S হয়ে যাচ্ছে বা 80S হচ্ছে, তাহলে এখানে তো 70S। এটা অঙ্কের নয়, এটা বায়োলজির হিসাবে দেখো। এটা তোমার ইউক্যারিওটিক কি বলে, ইউক্যারিওটিক অর্গানিজম যখন পড়বে তখন এটা তোমাদের ডিটেলসে দেখানো হবে যে কেন হচ্ছে, কিন্তু এখানে এটা দেখে রাখো যে 70Sটা 50S আর 30S এভাবে ভাগ হচ্ছে, ঠিক আছে। এটা দেখে রাখো। আচ্ছা, এখানে যে এসটা, এটা হচ্ছে সোয়েডবার্গ ইউনিট, যে বিজ্ঞানী তার নামে নামকরণ হচ্ছে এই এসটা হচ্ছে, এটা হচ্ছে সোয়েডবার্গ ইউনিট, সোয়েডবার্গ একক, ঠিক আছে। এই যে এই এসটা দেখে নাও। এটা আচ্ছা, তোমাদের এখানে কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করা হচ্ছে। একটা হচ্ছে দেখো, প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াস কি নামে পরিচিত? আমি যা যা পড়িয়েছি তার উপরেই এটা কোশ্চেনগুলো করা হয়েছে, ঠিক আছে। প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়াস কি নামে পরিচিত? আর একটা কি, প্রোক্যারিওটিক কোষের কোষ পর্দা ভিতরের দিকে প্রবর্তিত হয়ে কি তৈরি করেছে? পড়েছি আমরা, এখানে আমি দেখিয়েছি। আর কি, প্রোক্যারিওটিক কোষে অবস্থিত পর্দাবৃত কোষ অঙ্গাণুটির নাম কি? ঠিক আছে, এটা আমি আগের দিন বলেছি, আজকে আমি ডিটেলসে বলেছি। আর তোমরা কি করবে? এগুলোর উত্তরগুলো 1, 2, 3, 4 করে কমেন্টে লিখবে, ঠিক আছে। আর কি, ব্যাকটেরিয়া জিনোমিক ডিএনএ ছাড়া প্রোক্যারিওটিক কোষে যে চক্রাকার দ্বিতন্ত্রী ডিএনএ দেখা যায় তার নাম কি? ঠিক আছে, এগুলো তোমরা কমেন্ট সেকশনে লিখবে, এগুলোর উত্তর দেখে নাও একবার। এরপরে আমরা বাকি অংশগুলো দেখে নিই, ঠিক আছে। এখানে দেখো বাকি অংশগুলো কি কি? সাইটোপ্লাজম, এই যে অংশটা সাইটোপ্লাজম, এটা কি প্লাজমা পর্দা বেষ্টিত। এই যে আমরা দেখতে পাচ্ছি প্লাজমা পর্দা, এই যে প্লাজমা পর্দা দিয়ে বেষ্টিত থাকে, এর ভেতরে থাকে এই যে সাইটোপ্লাজম এখানে। এরপরে কি, এটা জেলির মতো অর্ধতরল পদার্থ উপস্থিত, জেলির মতো এটা ঘন থকথকে অংশ, অর্ধতরল পদার্থ। আর কি, এখানে রাইবোসোম উপস্থিত থাকে সাইটোপ্লাজমে, সেই জন্য এটা কি প্রকৃতির হয়?
দানাদার সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা কি প্রকৃতির হয়? দানাদার প্রকৃতির। ঠিক আছে, তাহলে হচ্ছে দানাদার সাইটোপ্লাজম। ঠিক আছে, এবার দেখো সঞ্চিত খাদ্যরূপে কি থাকে? লিপিড ও গ্লাইকোজেন দানা থাকে। আমরা আগেই দেখেছি যে লিপিড ও গ্লাইকোজেন দানা থাকে। আর কি এখানে ভ্যাকুয়াল থাকে না। কিছু কিছু প্রাণীদের ক্ষেত্রে আমরা বললাম যে গ্যাস ভ্যাকুয়াল থাকে, সেটা হচ্ছে যে তোমার হচ্ছে ছদ্ম প্রকৃতির হয়, সিউডো প্রকৃতির হয়। ঠিক আছে, তাহলে ভ্যাকুয়াল থাকছে না, পর্দা ঘেরা কোনো কোষ সংলগ্ন থাকছে না। তোমরা যখন নোট করবে পুরোটা লিখবে, এখানে আমি শর্টে লিখেছি বলে ক্রস করে দেখিয়ে দিয়েছি। আর কি রাইবোসোম উপস্থিত থাকে, এই যে আমরা দেখেছি রাইবোসোম উপস্থিত থাকে। আর কি জেনেটিক পদার্থ, জেনেটিক পদার্থতে এই যে জেনেটিক পদার্থতে কি থাকে? জেনেটিক পদার্থ হচ্ছে সাইটোপ্লাজমে থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি জেনেটিক পদার্থ কোথায় রয়েছে? সাইটোপ্লাজমে রয়েছে। আর কি চক্রাকার ডিএনএ রয়েছে। এটা কি ধরনের জেনেটিক পদার্থটা? এটা চক্রাকার ডিএনএ। আর কি এই নিউক্লিয় পর্দা আবরণবিহীন। ঠিক আছে, আর কি রয়েছে? হিস্টোন প্রোটিন থাকে না। আমরা আগের দিন দেখেছিলাম যে হিস্টোন প্রোটিন কি থাকে আমাদের দেহে, ইউক্যারিওটিক অর্গানিজমের দেহে হচ্ছে হিস্টোন প্রোটিন থাকে। কেন? যে আমাদের তো ওইটুকু হচ্ছে যে কোষ, তার মধ্যে ডিএনএটা এত বড়, তাহলে কিভাবে থাকছে? নিশ্চয়ই ওটা ফোল্ড হয়ে থাকছে কোনোভাবে, তার জন্য হচ্ছে হিস্টোন প্রোটিন কাজে লাগছে। এটা কি হয়? নগ্ন প্রকৃতির হয়। এটাকে কি বলা হয়? জেনোফোর বা নিউক্লিয়য়েড বলা হয়। এই যে এটাকে জেনোফোর বা নিউক্লিয়য়েড বলা হয়। এই যে দেখে নাও তোমরা এটা। এরপরে দেখো আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সারফেসের গঠন। এই যে সারফেস থেকে দেখো সরু সরু সুতোর মতো যে অংশগুলো বেরিয়েছে, এগুলো সম্পর্কে আমরা দেখছি। এখানে দেখো সবকটাই সরু সরু সুতোর মতো, কিন্তু এগুলোর বিভিন্ন নাম আছে, বিভিন্ন কাজে সাহায্য করে। একটা কি, তিন ধরনের দেখতে পাওয়া যায় এরকম। একটা হচ্ছে পিলি, একটা হচ্ছে ফিমলি, একটা হচ্ছে কি ফ্লাজেলা। এখানে দেখো লেখা রয়েছে। পিলি কি করে? পিলি হচ্ছে কি, আমরা একটু আগে কি বললাম, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে আমরা পিলি দেখতে পাই। একটু আগে আমি বলেছিলাম যখন গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার পার্থক্য দেখাচ্ছিলাম, তখন আমি বলেছিলাম কি পিলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে হচ্ছে দেখতে পাই। তাহলে লিখে নিই এটা আমরা, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াতে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় উপস্থিত। ঠিক আছে, এবার কি কনজুগেশনের সাহায্য করে। কনজুগেশন এটা তোমরা পরে ডিটেইলসে পড়বে। কনজুগেশন জিনিসটা কি ছোট করে বলছি, এক ব্যাকটেরিয়া থেকে আরেক ব্যাকটেরিয়ার প্রজননের ক্ষেত্রে কি ডিএনএ আদান প্রদান করে, সেই ঘটনাটা হচ্ছে কি কনজুগেশন। এরপরে কি ফিমরি কি, এগুলোর সাহায্যে ব্যাকটেরিয়া অপর কোষ বা দলে সংযুক্ত হয়। ঠিক আছে, কোথাও ব্যাকটেরিয়া কোথাও গিয়ে বসছে, ঠিক আছে, সেটা হচ্ছে ফিমরির সাহায্যে ব্যাকটেরিয়া এক কোষ থেকে আরেক কোষে বা দলে সংযুক্ত হচ্ছে। ঠিক আছে, আরেকটা কি ফ্লাজেলা। ফ্লাজেলা কি করে? ব্যাকটেরিয়াকে সঞ্চালনের ভূমিকা পালন করে। ব্যাকটেরিয়া যে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেটা হচ্ছে সঞ্চালনের ভূমিকা পালন করছে ফ্লাজেলা। এই ফ্লাজেলা কিরকম দেখতে হয়? আমরা যদি ফ্লাজেলাকে এখানে দেখে নিই, ধরো এটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ। ঠিক আছে, এটা হচ্ছে কি সেল ওয়াল। এর থেকে যে ফ্লাজেলা বেরিয়ে রয়েছে বড় বড়, এই যে লম্বা লম্বা গুলো, সেটা হচ্ছে ফ্লাজেলা। এটা কি হয়? এটা যদি আমরা এখান থেকে মাঝখান থেকে কাটি, কেটে যদি আমরা কিভাবে স্ট্রাকচারটা দেখতে পাবো, এখানে আমরা দেখতে পাবো এরকম এরকম একটা স্ট্রাকচার। এখানে এরকম এরকম একটা স্ট্রাকচার থাকছে, এগুলোর নাম রয়েছে। তারপরে এটা এটা ঠিক আছে, এটা যদি আমরা মাঝখান থেকে ফ্লাজেলাকে দেখি, তাহলে আমরা এরকম স্ট্রাকচার দেখতে পাবো। এগুলোর কি কি নাম রয়েছে? এগুলোর নাম হচ্ছে এল, এগুলোকে এই খণ্ডগুলোকে বিভিন্ন নামে চিহ্নিত করা হচ্ছে। ঠিক আছে, এল পি সি এল, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, যদি আরো বড় এটা একটা। তাহলে এখানে আমরা কটা ভাগ দেখছি? আমরা এখানে চারটে ভাগ দেখছি। তাহলে একটার নাম কি? এটা হচ্ছে বেসাল বডি। আচ্ছা, এটা আমি লিখে দিচ্ছি। এটার নামটা কি? চারটে ভাগ এখানে দেখছি। একটা হচ্ছে এ বি সি ডি। ঠিক আছে, এটা কিন্তু ফ্লাজেলা। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ফ্লাজেলা। কি কি? একটা হচ্ছে বেসাল বডি, এই যে এই জায়গাটার নাম হচ্ছে বেসাল বডি। ঠিক আছে, তারপরে আমরা কি দেখব? তারপরটা হচ্ছে হুক। এই যে এই জায়গাটাকে বলা হচ্ছে হুক। তারপরের পার্টটাকে, তারপরে এই যে এটা হচ্ছে বি, বিটা হচ্ছে হুক। তারপরে কি পার্ট রয়েছে? এই যে সি পার্টটা, এটা হচ্ছে ফিলামেন্ট।
এই যে এই পার্টটা দেখে নাও, এই যে সি, এই পার্টটা হচ্ছে ফিলামেন্ট তোমাদের। তারপরে কি পার্ট রয়েছে, তারপরে রয়েছে ডি, এই যে এই পার্টটা, এটা সব থেকে বড় পার্ট, এটা হচ্ছে কি সিটা। তাহলে তোমাদের যদি এরকম আসে যে ফ্লাজেলার সব থেকে বড় অংশটার নাম কি, তাহলে কি হবে উত্তর সিটা। ঠিক আছে, এটা দেখে নাও একবার। এটা হয়ে গেলে তাহলে তোমাদের হচ্ছে প্রোক্যারিওটিক অর্গানিজম যেটা, প্রোক্যারিওটিক কোষ বা প্রোক্যারিওটিক সেল যেটা, সেটা সম্পর্কে তোমাদের এটা হয়ে গেলে। পরের দিন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইউক্যারিওটিক সেল বা ইউক্যারিওটিক কোষ সম্পর্কে আমরা দেখবো, এবং সেই অর্গানিজম কি কি সেগুলো সম্পর্কে আমরা জানবো। ইউক্যারিওটিক অর্গানিজম কি কি, তার মধ্যে কি কি রয়েছে সেটা আমরা জানবো। ঠিক আছে, এটা দেখে নাও একবার। আচ্ছা, আগের দিন আমরা পড়েছিলাম পিপিএলও, যেটা হচ্ছে এক ধরনের মাইক্রোপ্লাজমা, যেটা হচ্ছে এক ধরনের প্রোক্যারিওটিক সেল। এটা ঠিক আছে, এটা সম্পর্কে কিছু প্রশ্ন আসে, তাই এটা সম্পর্কে আমরা একটু আলাদা করে জেনে নিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে পিপিএলও, এটার নাম কি বলেছিলাম? প্লিউরো নিউমোনিয়া, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। অর্গানিজম, অর্গানিজম, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। ঠিক আছে, এর কি কি বৈশিষ্ট্য দেখা যায়? এটা হচ্ছে কোষ প্রাচীর আর মেসোজোম থাকে না। কোষ প্রাচীর মানে কি? এই যে এটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা হচ্ছে কোষ প্রাচীর, এই যে এই কোষ প্রাচীরটা থাকছে না এই ধরনের প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে। আর কি? রাইবোজোম থাকছে। রাইবোজোম থাকার ফলে কি হয়? রাইবোজোম হচ্ছে কি করে? এটিপি তৈরিতে সাহায্য করে। এটা কি করে? এটিপি তৈরিতে সাহায্য করে। ঠিক আছে, এরপর আমরা কি দেখব? এই জেনেটিক বস্তু কি, এক্ষেত্রে হচ্ছে নিউক্লিয়াস থাকে না, কিন্তু এর পরিবর্তে কি দ্বিতন্ত্রী ডিএনএ দেখতে পাওয়া যায়, যেটা এদের ক্ষেত্রে জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। ঠিক আছে, এরপরে কি? জীবজগতের সবচেয়ে ক্ষুদ্রতম জীব, আগের দিন আমরা পড়েছিলাম এর আকার কি কি, আরো অনেক কিছু পড়েছিলাম, আরবিসির আকার, ডাব্লিউবিসির আকার দেখেছিলাম। তো এটা আমরা সেদিন দেখেছিলাম আগের দিন, যে এর আকারের কতটা কি আকার, জীবজগতের সবচেয়ে ক্ষুদ্রতম জীব এটা। আর কি? দ্বিবিভাজন দেখায়। দ্বিবিভাজন মানে কি? এই একটা পিপিএলও থেকে কি হবে? দুটো পিপিএলও এরকম ভাবে দ্বিবিভাজন পদ্ধতিতে তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কি? এটা গ্রাম নেগেটিভ জীব। আমরা বললাম যে গ্রাম নেগেটিভ কাকে বলছে, কখন বলবো? এটা হচ্ছে গ্রাম নেগেটিভের যে প্রপার্টি, সেটা হচ্ছে এই পিপিএলও দেখাচ্ছে। ঠিক আছে, এখান থেকে তোমাদের কি প্রশ্ন, কিরকম প্রশ্ন আসে? এই বৈশিষ্ট্যগুলো দিয়ে দেবে, দিয়ে বলবে এটা কোন ধরনের প্রোক্যারিওটিক অর্গানিজমের বৈশিষ্ট্য, বলে চারটে অপশন দিয়ে দেবে। তাহলে তোমরা কি করবে? যে পিপিএলও, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। ঠিক আছে, আর কি আসতে পারে? এই পিপিএল এর ফুল ফর্ম আসতে পারে। ঠিক আছে, তাহলে তখন তোমরা কি করবে? প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আর এটা কি? এটা এক ধরনের রোগ দেখায়, রোগ সৃষ্টি করে, যেটা হচ্ছে প্লিউরো নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। তাহলে এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে প্লিউরো নিউমোনিয়া রোগ সৃষ্টি করে কোন প্রোক্যারিওটিক সেল। ঠিক আছে, তাহলে আসবে হচ্ছে পিপিএলও। তাহলে হচ্ছে এটা প্লিউরো নিউমোনিয়া রোগ সৃষ্টি করে। ঠিক আছে, দেখে নাও।